কি তোমার কটা ভুল গেছে বললে? অনেকগুলি, 10টার বেশি। আর তোমার 5টা। আর তোমার 2টো। তো দেখো, পরীক্ষার 1 মাস আগে তুমি যখন মক টেস্ট অ্যাটেন্ড করছো বাড়িতে, তো সেক্ষেত্রে একটা 100 মার্কের কোশ্চেন, তার অ্যান্সার করতে হবে মাত্র 2 ঘন্টা সময়ের মধ্যে। তো এই জায়গাতে এসে কি হয় যে একটু ভুল ভ্রান্তি হয়ে যায়। তো আজকে তো সবেমাত্র 2 নম্বর মক টেস্ট। তো পরীক্ষার সময়ে বিভিন্ন রকমের তোমার অভিজ্ঞতা হয়েছে। কেউ বলছো স্যার আমি পারতাম এই প্রশ্নটা, তারপরেও ভুল হয়েছে। কেউ বলছো স্যার আমার এটা মনে হয়েছে এ হবে, কিন্তু আমি একদম শেষে বিতে গোল করেছি। এই যে বিভিন্ন ধরনের প্রবলেম না, এই প্রবলেমগুলো প্রথম দিকে ক্রিয়েট হবে। আর প্রথম দিকে যত এই ধরনের প্রবলেম তুমি ফেস করবে, ততই তোমার ধীরে 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 এগিয়ে যেতে হবে ভালোর দিকে, এবং তুমি সেটা পারবে। তো 2 নম্বর মক টেস্টে তোমার যেখানে যেখানে ভুলভ্রান্তি হয়েছিল বা তোমার চিন্তা ভাবনার বিচ্যুতি ঘটেছিল, সেগুলোকে সব ঠিক করে নাও। তো হ্যালো স্টুডেন্টস, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার 1 মাস আগে থেকে আমরা বাড়িতে মক টেস্ট অ্যাটেন্ড করছি এবং তার কারেকশন করছি। আমরা স্পেশাল ক্লাস অ্যাটেন্ড করছি প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 9টা। আর আমরা সাজেশন বই ফলো করে পড়াশুনো করছি। তো সেই পর্বে আমাদের রেকটিফিকেশন দরকার। 2 নম্বর মক টেস্টের কোশ্চেন পেপারের 100 নম্বরের অ্যান্সার করব আমরা। তাহলে চলো প্রথমেই চলে যাওয়া যাক মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। 50 নম্বর, 40টি প্রশ্ন। 1 মাসের থেকে একদিন কম সময় হাতে রয়েছে। আর কি? জেএনবিএসটি 2026, 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর। তো আমরা মক টেস্ট 2 অ্যাটেন্ড করেছি প্রত্যেকে। তো আমি আগেই বললাম যে মক টেস্ট 2 এর কোশ্চেন পেপারের 100 নম্বরের উত্তর আমাদের করতে হবে এখন, তাই তো? মক টেস্ট 2 দেখো, প্র্যাকটিস সেট 2। আর কিসের উপরে? জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বে। তাহলে আমরা ফিগারের 1 দাগে যাব। বিষয়টা কিসের উপরে রয়েছে? পৃথকীকরণ। দেখা যাক। এখানে দেখো, প্রত্যেকটা ক্রস চিহ্ন তৈরি করেছে, আর এখানে ক্রস চিহ্ন তৈরি করেনি। তাহলে এই 3টে কোনো না কোনোভাবে একই রকম, একটা লজিকের উপর বেস করে, আর এটা আলাদা। তাহলে আমাকে এইটা খুঁজে বের করতে বলা হয়েছে প্রশ্নে। এই জায়গাটা পড়ে নেবে। মক টেস্ট চলবে 50টা মক টেস্টের মধ্যে থেকে তুমি এইগুলো সব শিখে যাবে। এবার আসবো 2 দাগে। 2 দাগে দেখো, ক্যাঙ্গারু, উট, মহিষ, এগুলো সবই হচ্ছে তৃণভোজী, মাংসাশী নয় এরা। আর এইখানে এটা বাঘ অথবা ভাল্লুকের চিহ্ন মানে ছবি রয়েছে, তাই এটা মাংসাশী। সেই উপলক্ষে আমি খুশি হয়ে বললাম যে এটা আলাদা। তুমিও খুশি তো? বেশ। এরপরে যাব 3 দাগে। 3 দাগে দেখো, কাঁচি আর ছুরি একই রকম, এদিকে একটা ফিতের মতো, এটা একটু আলাদা। সুতো, এই দুটো আবার একরকম। বুঝতে পারছি না তো কি করব। একটা লজিকের দিক থেকে এরা একই, সেটা হচ্ছে এটা টেইলরের দোকানে দরকার, দর্জির দোকানে এটাও দরকার, এটাও দরকার। এটা তো দর্জি ভাইয়ের দরকার নেই। তাহলে এইটাকে আমরা আলাদা করে দিতে পারলাম। সি হবে সঠিক উত্তর। যাব এবার 4 দাগে। 4 দাগে কি? এই দেখো, ব্রেড, তার মধ্যে কিছু একটা খাবার। ব্রেড, ব্রেড, তার মধ্যে কিছু একটা খাবার। আর এটা হচ্ছে গাছের ফল। এই 3টে ফাস্ট ফুড, আর এটা হচ্ছে ফল। তাহলে এটা হচ্ছে খাবারের দিক থেকে, খাবারের ধরনের দিক থেকে আলাদা। তাহলে পৃথকীকরণের উপর আমরা কত কিছু পেতে পারি। খাবারের ধরন, কোথায় ব্যবহার হয়,
এদের খাদ্য খাবার কেমন, আর কি ছবিটা কেমন তৈরি করেছে, আরো আছে, প্রচুর আছে। আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো, পরীক্ষার আগে ধীরে ধীরে শিখবো। এবার যাব 2 নম্বর পার্টে। কি আছে? হুবহু মিল। এইখানে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ভাগ রয়েছে। আর এর মাথাটা এইদিকে, মাথাটা এইদিকে। আচ্ছা, ছটা খুঁজি আগে। আর ছটা যেটা রয়েছে তার মাথা দুটো এই দিকে খুঁজতে হবে। এইটা কোনাকুনি হবে না, এইটা এইদিকে হবে না, এইটা এইদিকে হবে। এইটা তো ছয়টা নেই, তাহলে এটা তো হবেই না। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে এইটার সাথে মিলে যাচ্ছে, হুবহু সি দাগের সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে চলো 6 দাগে যাওয়া যাক। প্রথম 5টা তো ভালোই আমরা সহজ দেখলাম। আমরা কি করছি বলো তো? আমরা হুবহু মিল করছি। দেখবে এই পরীক্ষায় 10টা নিয়মের উপরে ফিগার আছে, লোকে বলে। আমি বলি না, 10টা তো নেই, তিনটে বা চারটে আছে। সবই তো হুবহু মিল। কিভাবে? স্যার সব হুবহু মিল নয়। চলো দেখা যাক কতগুলো হুবহু মিল আছে। আচ্ছা দেখা যাক, এইখানে এই জায়গাটা লক্ষ্য করো তো, কোথায় আছে? এখানে নেই, এখানে নেই, এখানে এখানে আছে কিন্তু এই দাগটা নেই, তাহলে এটা হবে না। ডি দাগেরটা হুবহু মিলে যাচ্ছে, তাহলে ডি দাগেরটা সঠিক উত্তর। এবার যাব 7 দাগে। 7 দাগে কি আছে দেখি। 7 দাগে এই বাক্সটাকে খেয়াল করি। এই বাক্সটার এই জায়গাটা এরকম হবে। দেখো, এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা যদি লক্ষ্য করি আমরা, বি দাগের সাথে মিলে যাচ্ছে, এ দাগের সাথে মিলছে না। তাহলে এখানে বি হবে সঠিক উত্তর। চলে আসো 8 দাগে। 8 দাগে এই দাগটা আর এই দাগটা লক্ষ্য করো, কোথায় আছে? এখানে আছে, আর এখানে আছে। এই দুটোতে নেই। আর এখানে দুটো দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ দাগেরটার সাথে পুরো মিলে গেছে, এ দাগেরটা সঠিক হবে। এবার যাব 3 নম্বর ভাগ। 3 নম্বর ভাগে কি আছে দেখা যাক। ছবি না দেখলে বুঝতে পারছি না, ছবি দেখে আমি বুঝে গেছি 3 দাগে যেটা আছে সেটা হচ্ছে আবদ্ধ চিত্র সম্পূর্ণকরণ। এইখানে 4টে ঘরেরই মিল পাচ্ছি আমি। এই দাগটা এখানে আছে, এই দাগটা এখানে আছে, এই দাগটা এই দিকে আছে, এই দাগটা এই দিকে যাবে। আর কি? আর হচ্ছে এর ভেতর দিকে একটা টুপি পরানো আছে, তাহলে এরও ঠিক ভেতর দিকে একটা টুপি পরানো থাকবে। এইবার তোমার চিত্রটা তৈরি হয়ে গেছে। তোমার চিত্র যেটা তৈরি হয়ে গেছে, এবার সেই চিত্রটা, এই যে তোমার ঘর, এই তোমার ঘরটাকে তুমি এইভাবে চিহ্নিত করে নিলে। দেখলে তোমার চিত্র তো তৈরি হয়ে গেছে। নিজের উত্তর নিজেকে তৈরি করতে হবে কতগুলো লজিকের উপর ভিত্তি করে, যে এইটার সাথে এইটার মিল, এইটার সাথে এইটার মিল, পাশাপাশি মিল, উপর নিচে মিল, কোনাকুনি মিল, এইভাবে দেখে বুঝে নিতে হবে। নিজের উত্তর নিজে তৈরি করে এবার হুবহু মিল, এইটার সাথে হুবহু মিল। আমি বলেছিলাম না যে হুবহু মিল সব থেকে বেশি থাকে? এই দেখো আবার হুবহু মিল। মানে এই যে নিয়মটার কথা বলছি না, এই নিয়মটা 100% সঠিক হবে। কেউ ভুল করবে না কোনোদিন, পরীক্ষার হল থেকে ভুল করে বেরোতেই পারবে না। এবার এই জায়গাটা এইখানে কোথায় আছে দেখা যাক। এ অপশানে রয়েছে, দেখো হুবহু এ অপশানের সাথে মিলে যাচ্ছে। এই দাগটা, এই যে এইটা, এই যে, তাহলে এ সঠিক উত্তর। এবার আসবো 10 দাগে। 10 দাগে কি আছে দেখা যাক। 10 দাগে এই দাগটা এইরকম আছে, এই দাগটা এরকম আছে, এই দাগটা এইখান থেকে এই দিকে আসবে, আর এই দাগটা যাবে এই দিকে। আর কি? এই যে একটা ষড়ভুজ, সেটাকে আঁকতে হবে আমাকে। ষড়ভুজটা তাহলে এবার এঁকে ফেলি। ষড়ভুজটা এই আঁকবো, এই আঁকবো, এই টানবো, এই টানবো, এই টানবো, এই টানবো। তাহলে তোমার এই চিত্রটা দেখো তো, তোমার আঁকা চিত্রটা কোথায় আছে? তোমার আঁকা চিত্রটা বি অপশানে রয়েছে। একদম হুবহু মিল হলো না? তাহলে হুবহু মিল গুনতে থাকো। আমাকে শেষে বলবে মোট কটা আছে। কমেন্ট করে বলবে, কমেন্ট বক্সে আমাকে বলবে মোট কতগুলো আজকের পরীক্ষায় পাওয়া গেছে। তোমরা কেউ কমেন্ট করছো না, তার মানে কেউ কিন্তু পড়াশোনায় মন নেই। আর ভিডিওটা দেখতে দেখতে এখনই একটা লাইক করে দাও। লাইকটা কিন্তু আমি পাচ্ছি না।
লাইক না পেলে পরবর্তী ভিডিওগুলো আর করব না। আমি কি করব, তোমাদের ক্লাসে পড়িয়ে বুঝিয়ে ছেড়ে দেব। এবার আসবো 11 দাগে। 11 দাগে চারটে ঘরই সমান সমান ভাবে এগোচ্ছে। তাহলে এইটা এই দিকে এগোবে, এইটা এরকম হবে, আর কি, আর এই জায়গাটা এইরকম হবে। এই এই দেখো, তাহলে ওইটার সাথে এটা মিলে গেল। এর পরবর্তী পার্টটা কি হবে, এইটা যাবে, আর এখানে এইটা যাবে, এখানে এটা যাবে। এই পার্টটা কোথায় তৈরি হয়েছে, এই পার্টটা এখানে তো হয়নি, এখানে এইটা এখানে থাকার জন্য হয়নি, এইখানে থাকতে হবে। তাহলে এই পার্টটা তৈরি হয়েছে সি অপশনে, একদম হুবহু মিলে গেল। এই পার্টটার সাথে আমার হুবহু মিলে যাচ্ছে। যাবো এবার 12 দাগে। 12 দাগে আমি কি পাচ্ছি, চারটে ঘরে সেম। চারটে ঘরে সেম হতে গেলে এই বৃত্তটা পূর্ণ করব, এই বৃত্তটা পূর্ণ করব, এই দাগটাকে টেনে দেব, এই দাগটাকে টেনে দেব, এই দাগটাকে টেনে দেব, এই দাগটাকে টেনে দেব, এইটাকে টেনে দেব, এইটাকে টেনে দেব। তাহলে আমার নিয়ম যদি তুমি ফলো করো, তাহলে তোমার উত্তর তুমি পেয়ে গেছো। অন্য কোনো নিয়ম পৃথিবীতে, আর কোনো নিয়ম নেই। নিজের উত্তর নিজে বের করা ছাড়া আর কোনো নিয়ম নেই। সব জায়গাতেই 1%, 2%, 3%, 5%, 50% ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর যখন তোমার হাতে চলে এসেছে, সেটাকে যখন তুমি হুবহু মিল করবে, 100% সঠিক হওয়ার সম্ভাবনাটাই থাকবে। তাহলে এই জায়গাটা মনে রাখো। চলো এবার আমরা চলে যাই আমাদের উত্তর চিত্রগুলো কোথায় আছে। উত্তর চিত্রগুলোতে আমরা প্রথমে এইটা টেনেছি, তারপর এটা টেনেছি, একটা, দুটো, তিনটে। আচ্ছা, এই দাগটার কথা যেটা রয়েছে, দেখি দাগটা ছিল কিনা। দাগটা, ওইখানে দাগটা কি ছিল, এই দাগটা কিন্তু ছিল। তাহলে এই দাগটা আমার টানতে হচ্ছে। তাহলে এবার চলো দেখা যাক। এইখানে আমার উত্তরটা হুবহু মিলে যাচ্ছে। পাশাপাশি চিত্রটা থাকলে ভালো হতো, এরকম জায়গায় চিত্রটা আঁকতে পারলে ভালো হতো। এবার আসবো 13 দাগে, সিরিজ। এটার সাথে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমার উত্তর আমাকে তৈরি করতে হবে। তাহলে আমার উত্তর আমাকে তৈরি করতে গেলে সর্বপ্রথমে আমার কি করতে হচ্ছে, যে জিনিসটার কোনো পরিবর্তন হচ্ছে না সেটা হচ্ছে এই ত্রিভুজটা। এর কোনো পরিবর্তন হচ্ছে না। শুধু কি হচ্ছে, এই প্লাস চিহ্নটা এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে গেল, এইখানে আসলো। এখান থেকে এবার এইখানে যাচ্ছে, এখানে আবার, এখান থেকে এখানে। অর্থাৎ এই প্লাস চিহ্নটা এইভাবে 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 ঘুরে আসছে। তাহলে এবার আমাকে কি করতে হবে, আমাকে আমাকে এবার ওই প্লাস চিহ্নটাকে ভেতরে নিয়ে আসতে হবে, ভেতরে নিয়ে আসতে হবে, তাই তো, ভেতরে আনতে হবে। এই, তাহলে ভেতরে কোথায় আছে, সি অপশনে আছে। সি অপশনটা এখানে সঠিক উত্তর হলো, সঠিক উত্তর হয়ে গেল এটা। এই দেখো, সঠিক উত্তর করে ফেলেছি। 14 দাগে আসো। 14 দাগে আমাকে কি করতে হবে, দেখো, বৃত্ত, চতুর্ভুজ, চতুর্ভুজ, বৃত্ত, বৃত্ত, চতুর্ভুজ, তারপরটা আবার চতুর্ভুজ, বৃত্ত। এবার কি হচ্ছে, এই এই বিন্দুটা চতুর্ভুজের মধ্যেই থাকবে। এখান থেকে সরে এক ঘর এখানে আসলো, এখানে আসলো, পরের বার এখানে আসবে। অর্থাৎ চতুর্ভুজের মধ্যে এখানে এটা সরবে। এই লজিকটা যদি তুমি ঠিক করে বুঝতে পারো, তাহলে এবার হুবহু মিল। হুবহু মিল কোথায় আছে দেখা যাক। হুবহু মিল এইখানে ডি অপশনে আছে। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। কত হলো, সঠিক উত্তর হলো ডি। চলো 15 দাগে যাওয়া যাক। 15 দাগে আমরা কি পাচ্ছি, 15 দাগে এই যে একটা পান পাতা, সেটাকে ঘুরিয়ে দিলাম। পান পাতাটা এরকম ছিল, এই দিকে গেল, এবার এই দিকে আসলো, এবার এই দিকে আসবে। তাহলে পান পাতাটাকে আঁকো। এই এই পান পাতাটাকে কোনো মতো এঁকে নিলাম, সুন্দর না হলেও আঁকলাম। আচ্ছা, এই ত্রিভুজটা এই দিকে মুখ করেছিল, পরে এই দিকে মুখ করেছে, পরে এই দিকে মুখ করেছে, এবার উপরের দিকে মুখ করবে। তাহলে ত্রিভুজটা হবে এই। এবার তুমি হুবহু মিল করে দেখো তো কোথায় আছে, এইটার সাথে মিলে যাচ্ছে এই জায়গাটায়। তাহলে এ হচ্ছে এখানে সঠিক উত্তর। এই পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতিতে করা যাবে না 100% যদি তুমি নির্ভুল করতে চাও। এবার আসবো 16 দাগে। 16 দাগের লজিকটা কি হচ্ছে, যে এখানে চারটে হুক আছে, তিনটে হলো, দুটো হলো। পরের বারে গিয়ে একটা হুক করে দিই, আগে আগে একটা হুক করে দিই। এখানে ত্রিভুজ একটা, দুটো, তিনটে, এই একটা, দুটো, তিনটে, চারটে ত্রিভুজ, একটা হুক কোথায় আছে দেখা যাক। চারটে ত্রিভুজ, একটা হুক, এই যে ডি অপশনে রয়েছে। চারটে ত্রিভুজ,
একটা হোক, পাওয়া গেছে। হুবহু মিল করলাম। হুবহু মিল গুনছো তো? একদম শেষে যদি তুমি না বলতে পারো কটা, তাহলে আমি বুঝবো যে তুমি ক্লাসে মনোযোগী নাও, তুমি ফেল করবে। এবার আসবো কি 1:2, এটার সাথে এটার মিল, আর যা মিল থাকবে সেই লজিকটা এখানেও অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে দেখো, এইটা এইটা এই দিকে মুখ করেছিল, পরের বার এসে নিচের দিকে মুখ করলো, এটাতেও তাই হবে। আর এটার যখন নিচের দিকে মুখ করার ক্ষেত্রে এর তো কোনো পরিবর্তন হয় না, তাহলে এইটা মজা আসলো আমার। এটার পরিবর্তন হয় না বলে এটাকে এঁকে দিলাম। এবার এই এঁকে দিয়েছি। এই এবার কি হচ্ছে, এই মাথাটা নিচের দিকে যখন আসবে তখন ত্রিভুজটা তো নিচের দিকে যাবে, এই ত্রিভুজ নিচের দিকে গেল। আর কি আছে দেখো, এই মাথাটা, এইটা উল্টো দিকে চলে এসেছিল, তাহলে এক্ষেত্রে উপরে কিছু নেই, উল্টো দিকে যাওয়ার কোনো ব্যাপার নেই। ভেতরের চিত্রটাকে আমাকে দেখতে পাচ্ছে, নিচের পাশে যা ছিল নিচের পাশে, এর নিচের পাশে কিছু ছিল না। এবার এবার কি হচ্ছে দেখি, এই যে স্টার চিহ্নটা কিন্তু উল্টো দিকে দিয়ে দিতে হবে, যেহেতু এইটা উল্টো দিকে চলে গেছে, স্টার চিহ্নটা উল্টে যাবে, ঘুরিয়ে দিচ্ছি আমি। এবার কি হচ্ছে, এই যে জিনিসটা দেখো, এই জিনিসটা এই যে জিনিসটা একই রকম কিন্তু নেই, এই জিনিসটা উল্টে গেছে। তাহলে এর ভেতরে যেটা আছে সেও কিন্তু উল্টে যাবে, ত্রিভুজটাও তখন আমাকে উল্টে দিতে হবে। ত্রিভুজটা উল্টে দিয়ে আমাকে এইভাবে ফেলতে হবে আমার। তাহলে এই যে চিত্রটা তৈরি হলো কোনটার সাথে মিললো? হুবহু এইটার সাথে মিললো। বি অপশনটা এখানে সঠিক উত্তর হলো। চলো দেখা যাক 18 দাগে। এখানে একটা কালো, দুটো কালো, তিনটে কালো, তাই তিনটে বৃত্ত হলো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে পাঁচটা যদি এখানে বৃত্তর মধ্যে কালো বলে বৃত্ত তৈরি করেছি, চতুর্ভুজের মধ্যে কালো হলে চতুর্ভুজ তৈরি করব। তাহলে পাঁচটা চতুর্ভুজ তৈরি করতে হবে। এই পাঁচটা চতুর্ভুজ তৈরি করে ফেললাম। কোথায় আছে পাঁচটা চতুর্ভুজ? সি অপশনে আছে। হয়ে গেল। এবার যাব 19 দাগে। 19 দাগে দেখো, এইটার নিচের দিকে উল্টে গেছে, তাহলে আমার এই ত্রিভুজটাকেও আমাকে নিচের দিকে উল্টে দিতে হবে। ত্রিভুজটা দেখা যাক, এইখানে আমার একটু এটারে মুছে দিই, নাহলে ভালো লাগবে না। এই এবার চলে আসো, ত্রিভুজটাকে নিচের দিকে উল্টে দাও। এই উল্টে দিলাম। আর কি, ভেতরের যেটা রয়েছে এটা এই দিকে ছিল, এটা এই দিকে আসলো, উল্টে গেল। তাহলে আমার এই দাগটাও তখন কি হবে? দাগটা উল্টে যাবে, দাগটা এভাবে উল্টে যাবে। হুবহু মিল করো, ডি দাগের সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে আমি ডি দাগেরটা হুবহু মিল খুঁজে পেয়েছি। চলো পরবর্তী দাগে যাওয়া যাক। পরবর্তী দাগ নম্বর 20 দাগ। এখানে কি আছে, এই যে যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটা ভেতরে ঢুকে যাবে ছোট হয়ে। আর কি, এই চতুর্ভুজের এই যে একটা পার্ট, এই পার্টটা কোন পাশের পার্টটা চতুর্ভুজের তৈরি হচ্ছে? এই পাশের পার্টটা নিচ্ছি। দেখো, চতুর্ভুজের এই 4 ভাগের 1 ভাগটাকে আমি নিলাম ত্রিভুজ আকারে, আর তার মধ্যে চতুর্ভুজটা ঢুকিয়ে দিলাম। তাহলে আমিও কি করব, এই বৃত্তের 4 ভাগের 1 ভাগ পার্টটা নেব, এই বৃত্তের 4 ভাগের 1 ভাগ পার্টটা নিয়ে বৃত্তটাকে ভেতরে ঢুকিয়ে দেব। তাহলে কোথায় আছে? ডি অপশানে আছে। সেম লজিক, এটার সঙ্গে যা মিল এটার সাথে সেই মিল। কি সহজ না? হুবহু মিল। গুনছো? খুব মনোযোগ সহকারে গুনতে হবে। এবার আসছে আমরা উন্মুক্ত চিত্র সম্পূর্ণকরণ। এর নিয়মটা কি? এর নিয়ম হচ্ছে, এই চিত্রটাকে সম্পূর্ণ করে দাও, দিয়ে এই পাশটাকে মুছে দাও। দেখো তো কোনটা তৈরি হচ্ছে, একদম হুবহু মিলছে কোনটার সাথে? হুবহু মিলে যাচ্ছে। আচ্ছা, এইখানে আমার একটুখানি মানে ভুল হয়ে যাচ্ছে। সেটা কি? সেটা দেখো, এই জায়গাটায় এই জায়গাটায় এইটাকে বাড়িয়ে দিতে বলছে, এই এটা উত্তর চিত্র দেখে আমাকে বুঝতে হলো। এইটা যদি তৈরি করতে হয় তাহলে এই জায়গাটা মুছে দিতে হবে। এইবার দেখো কোনটা তৈরি হয়েছে। এবার কিন্তু হুবহু মিল আমার এইখানে তৈরি হলো। এইটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এই জায়গাটা লক্ষ্য করো, এই 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 এই
তো এই জায়গাটাও লক্ষ্য করো মিলে যাচ্ছে। তাহলে হুবহু, হুবহু মিল। চলে আসো, এটাকে কি করব, এইটাকে একটু বাড়াবো, এটাকে একটু বাড়াবো, এটাকে একটু বাড়াবো, আর এটাকে মুছে দেব। তাহলে কোনটা তৈরি হলো? সি অপশনটা সঠিক উত্তর হলো। সঠিক উত্তরটা আমি খুঁজে পেয়ে গেছি। এইবার এইখানে আসব, এখানে কি করছি দেখো, এইটাকে টেনে বাড়িয়ে দাও আর এটাকে টেনে বাড়িয়ে দাও। এইটুকুই বেশ কাজ, আর কোনো কাজ নেই। এই হয়ে গেল। এই দেখো, কোনটা সঠিক উত্তর হচ্ছে? বি সঠিক উত্তর হচ্ছে। 23 দাগ কমপ্লিট হয়ে গেল। 24 দাগে যাব। 24 দাগে দেখো, এই জায়গাটায় এটাকে বড় করে দাও, এটাকে বড় করে দাও, এটাকে বাড়িয়ে দাও, তাই তো? এবার তাহলে আমার এটাকে মুছে দিলে কোনটা তৈরি হয়ে গেল দেখি। এই জায়গাটা পুরোটা মুছে ফেলতে হবে একদম, মানে হাত দিয়ে ঢেকে ফেলতে হবে পরীক্ষার হলে। এই চিত্রটা এখানে হয়নি, এখানে পুরোটা হয়নি। এই জায়গাটা লক্ষ্য করো, এই খাঁজগুলো লক্ষ্য করতে হয় আবার। এই খাঁজটা মেলেনি, এই খাঁজটা এইরকম হতে হবে, সেটা এই জায়গাতে আছে। তাহলে এই খাঁজটা লক্ষ্য করে আমি বলতে পারছি যে ডি সঠিক উত্তর। হ্যাঁ, যাব পরবর্তী নিয়মে, দর্পণ। আচ্ছা, এখানেও কিন্তু সেই হুবহু মিল চলছিল, তাই না? দর্পণে দেখি হুবহু মিল দরকার হয় কিনা। আমার দর্পণের দূরত্ব সূত্র মেনে চলতে হবে, দূরত্ব। তাহলে দর্পণের ভেতর দিকে আমাকে কি করতে হবে? এই যে এই দাগটা এইভাবে যাবে, এই দিলাম। এই দাগটা আয়নার থেকে দূরের পাশে থাকবে, আর এই দাগটা আয়নার উপরটা আয়নার কাছে, নিচেটা আয়নার থেকে দূরে। এই দূরত্ব মেনটেন করলে একদম কমপ্লিট। আর কি, এইখান থেকে এই দিকে দাগ হবে। এই যে ত্রিভুজটা, সাদা ত্রিভুজটা কি হবে? সাদা ত্রিভুজটা আয়নার কাছে, আর কালো ত্রিভুজটা আয়নার থেকে দূরে। তাহলে এখানেও আয়নার থেকে দূরে কি করতে হবে আমাকে? আয়নার থেকে দূরে আমাকে কালো ত্রিভুজটা বানাতে হবে। এই যে কালো ত্রিভুজ বানিয়েছি। কোথায় আছে এটা? এটা সি অপশানে রয়েছে। তাহলে সঠিক উত্তরটা পেয়ে গেলাম। 26 দাগে আসো। দূরত্ব, একমাত্র দূরত্ব দিয়ে আমাকে বিচার করতে হবে, আর কোনো নিয়ম নেই এখানে। আয়নার কাছে এই মাথাটা, তাহলে আয়নার কাছের মাথাটা এটা হবে। এইটা দূরে, এটা দূরে। সে কাছে আর দূরে ছাড়া এই দাগটা দেওয়াটা অসম্ভব হয়ে যায়। এবার আয়নার থেকে দূরের যে বাহু, মানে শীর্ষবিন্দু, সেইটার সাথে এটা যুক্ত হবে। আর কি, আয়নার কাছে এইভাবে দাগ হবে, আয়নার কাছে দাগ হবে। এইটা আয়নার কাছে আছে, এইটা আয়নার কাছে নিলাম। এইটা আয়নার দূরে আছে, এটাকে আয়নার থেকে দূরে নিলাম। তাহলে এবার আমার চিত্র কিন্তু তৈরি হয়ে গেল। উত্তরচিত্র তৈরি করে ফেলেছি, হুবহু মিল করে দেখলাম এইটা। তাহলে হুবহু মিল গুনছো কতগুলো হচ্ছে? চলো 27 দাগে যাওয়া যাক। 27 দাগে আমার চিত্র হবে কোনটা? এই রকম। এইটার তো কোনো পরিবর্তন হয় না, এটা এরকমই হয়। আমার চিত্রটা বড় হয়ে যাচ্ছে, তাতে অসুবিধা নেই। এই পর্যন্ত ঠিক আছে। এইবার এবার কি হচ্ছে দেখো, এবার আমাকে এই জায়গায় এই দাগটা আয়নার থেকে দূরের পাশে, তাহলে আয়নার থেকে দূরের পাশে একটা, দুটো, তিনটে, চারটে দাগ। একটা, দুটো, তিনটে, চারটে দাগ। তাহলে এই চিত্রটা কোথায় আছে দেখা যাক হুবহু মিলে। চলো এখানে আসা যাক। এইখানে কোথায় আছে? এইখানে আছে, ডি অপশনে রয়েছে। ডি হবে সঠিক উত্তর। এবার যাব পরবর্তী 28 দাগে। দেখো, এই যে আয়নার কাছে, এইটাকে আয়নার কাছে দেব। তারপরে এটা আয়নার থেকে দূরে, দূরের পাশে এরকম দেব। এবার আয়নার কাছে এইচ আছে, এইচটাকে এখানে লেখো। কালিটা চেঞ্জ না করলে পরিষ্কার বোঝা যাবে না। এইচটা এখানে লিখলাম। তারপরে টির কোনো পরিবর্তন হয় না, আর উল্টে যায় পাশাপাশি। আর কি, এর পরিবর্তন হয় না, ইটা আয়নার দিকে মুখ করে থাকে। এই, তাহলে এটা কোথায় আছে দেখা যাক। এটা হুবহু মিলছে কার সাথে? এটার সাথে মিলছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখে নাও, এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে 100% সঠিক হচ্ছে আমার। আর কি, অল্প সময় হচ্ছে। আর কি, হুবহু মিল দিয়ে করছি আমি। এই কটা কথা মনে রাখতে হবে। এবার হচ্ছে পেপার ভাঁজ। নিচের দিকে ভাঁজ করে এইটা তৈরি করেছো। উত্তর, উত্তর তৈরি করো। এবার উত্তর তৈরি করো, নিজের উত্তর নিজে তৈরি করো। তাহলে এইটা কি হচ্ছে, ভাঁজটা উপরের দিকে যাবে, এবার খুলবে উপরের দিকে, এটা এখানে এসে পড়বে। এই দুটো কি হবে?
এই দুটো এখানে গিয়ে পড়বে। এবার তোমার চিত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে কোনটা? তোমার চিত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে এই যে এই বক্সটা আছে এখানে, তাহলে এটার সাথে হুবহু মিলে যাচ্ছে। সঠিক উত্তর তাহলে কি হলো? ডি হলো সঠিক উত্তর। চলো 30 দাগে যাওয়া যাক। এখানে তোমাকে উত্তর চিত্র তৈরি করতে গেলে আগে দেখতে হবে যে এই জায়গার থেকে ভাঁজটা দেওয়ার পরে যেটা তৈরি হলো এটা, এটা কোথায়? এটা এখানে। এইখানে তোমাকে কি করতে হবে? এই চিত্রটা আগে এঁকে নাও, কাটিংটা করে নাও। এই কাটিংটা করে নিলাম। এবার এটাকে উল্টো দিকে খোলো। তাহলে এইটা এসে পড়বে এখানে, এইটা এসে পড়বে এখানে, আর এইটা গিয়ে পড়বে, কালিটা চেঞ্জ করি তাহলে বোঝা যাবে, এইটা গিয়ে পড়বে এখানে। এই দুটো এখানে থাকবে, আর এইটা গিয়ে পড়বে এখানে। তাহলে এইরকম চিত্র কোথায় গঠিত হয়েছে? এরকম চিত্র সি অপশানে পাওয়া গেছে। এবার যাব 31 দাগে। 31 দাগেরটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমাকে উত্তরটাকে বানাতে গেলে সর্বপ্রথমে এই জায়গাটা আসতে হবে। এবার এই জায়গাটায় আগে এইটাকে এরকম রাখো, এই চতুর্ভুজটাকে এইভাবে দাও, এটাকে এইরকম দাও। এবার দেখো এইটা হয়েছিল লাস্টের বার, সেটাকে খুলতে হবে। তাহলে এইটাকে খুলে দেব। এটাকে খুললে কি পাবো? উল্টো দিকে তো, আমি এই দিকে খুলবো। তাহলে কি হবে? এই যে যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা কোথায় গিয়ে পড়ছে? চতুর্ভুজটা এসে পড়বে এইরকম জায়গায়। চতুর্ভুজটা এরকম জায়গায় এসে পড়বে, এটা এসে এরকম পড়বে, এটা গিয়ে এরকম পড়বে। এবার উল্টো দিকে খোলো। তাহলে এবার এই চতুর্ভুজটা এখানে গিয়ে পড়বে, এই চতুর্ভুজটা এখানে গিয়ে পড়বে, এটা এখানে পড়বে, এটা এখানে পড়বে, আর এই দুটো এখানে গিয়ে পড়বে। এরকম চিত্র কোথায় আছে এবার খুঁজে বের করতে হবে আমাকে। দেখো তো, এই যে চারটে চতুর্ভুজ, আর এই বৃত্তগুলো, এই যে দুটো, এই যে দুটো, এই যে দুটো, এই যে দুটো। তাহলে আমার উত্তর আমি এই অপশনে খুঁজে পেয়েছি, সঠিক উত্তরে পৌঁছে গেছি। চলে আসো 32 দাগে। এইভাবে ভাঁজ করেছে, তারপরে এইভাবে ভাঁজ করেছে। তাহলে আমার উত্তরের সেই জায়গাটা আগে চলে যাই। এই এই জায়গাটাতে এইটা এরকম হয়েছে, আর এইটা এরকম হয়েছে। প্রথম ভাঁজটা কোন দিকে খুলবো আমার? এই যে এই দিকে হয়েছিল, আমাকে এই দিকে খুলতে হবে। এইখানে খোলো। এখানে খুললে এইটা গিয়ে পড়বে এইখানে, আর এইটা গিয়ে পড়বে এইখানে। এবার এই ভাঁজটা এইদিকে গেছিল, তাকে এদিকে খুলতে হবে। এদিকে খুললে কি হবে? এই এই আর এটা এসে পড়বে এখানে, এই দাগ দুটো এরকম চলে যাবে এইখানে। এই চিত্র কোথায় আছে? একমাত্র এই অপশনে ছাড়া কোথাও কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। তাহলে আমি সঠিক উত্তর 32টা করেছি। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমার উত্তর যখন আমার হাতে আছে তখন আমার কি করতে হচ্ছে? হুবহু মিল করতে হচ্ছে। বোঝা যাচ্ছে তো হুবহু মিল হচ্ছে কিনা? এবার আসবো 33 দাগে। 33 থেকে পাচ্ছি কি, যে টুকরো জোড়া দিতে হবে। তাহলে প্রথমে এই টুকরোটাকে কোথায় পাচ্ছি দেখি তো। ওই টুকরোটাকে কোথাও কি পাওয়া যাচ্ছে? এই যে পেয়েছি। তারপরে এটা পেয়ে গেছি, এবার এইটাকে খুঁজতে হবে। এইটাকে খুঁজে 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 কোথাও তো পেলাম না। তাহলে কি করব? এইটাকে, বাকিটার মধ্যে তো কোথাও খুঁজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। বাকিটার মধ্যে এইটার মধ্যে আছে, এই যে। তাহলে এইটাকে পেয়েছি এখানে, এইটাকে পেয়েছি কোথায়? এই 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 আর কি? এবার এটা খুঁজি, এইটাকে পাচ্ছি না, তাহলে এটা বাদ। এইখানে বি অপশনের মধ্যে কি পাওয়া গেছে? হ্যাঁ, এই আর এইটাকে পেয়ে গেছি এখানে, এখানে পেয়ে গেছি। আর বাকি থাকলো এই ত্রিভুজটা, এই যে পেয়েছি। এটা তো পেয়েছিলাম, আর এটা এই যে। তাহলে চারটে পাঁচটা টুকরোকে যদি আমি এখানে পাই তাহলে বি হবে সঠিক উত্তর। এবার আসো, এবার এই চিত্রটাকে আগে খোঁজো। এই যে এইটাকে খোঁজো, এই যে এইটাকে খোঁজো, এই যে। তাহলে আমার সঠিক উত্তর আমি পেয়ে গেছি, এটা সঠিক হবে। এবার আসবো, এই কটাকে খুঁজতে হবে, তাই তো? এবার এই কটাকে খোঁজা তো খুবই মুশকিলের, পাশে যদি না থাকে চিত্রটা, তখন আমি যাই দেখি কোথায় পাওয়া যায়, ওর মধ্যে মনে রাখতে হবে। মনে রেখে আমাকে এই যে এই চিত্রটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এই কটা থাকলে বি হবে সঠিক উত্তর। এবার আসবো 36 দাগে। এই চিত্রটা কোথায়? এই যে এখানে আছে। এই চিত্রটা কোথায়? এখানে আছে। এই চিত্রটা কোথায়? এখানে আছে। এই চিত্রটা কোথায়? এখানে আছে।
তাহলে আমার সঠিক উত্তর আমি পেয়ে গেছি, এইটা হবে আমার সঠিক উত্তর। চলো, ওই নিয়মটা পেয়ে গেলাম। এখানে আর হুবহু মিল হচ্ছে না কিন্তু। এবার বলছে লুকানো চিত্র। লুকানো চিত্রতে আমার এই দাগটা কোথায়, এটা লাল কালি দিয়ে না হলে ভালো বোঝা যাবে না। এই দাগটা আমার এই যে টানলাম, আর এই দাগটা এই যে টানলাম, আর এই দাগটা এই। তাহলে আমার চিত্রটা আমি খুঁজে পেয়েছি কোথায়, এই অপশানে খুঁজে পেলাম। আর কি, 38-এ দেখো এই ত্রিভুজটার সঙ্গে এই দাগটা কোথায় আছে, এই যে ত্রিভুজ, এই দাগটা, আর ভেতরের ত্রিভুজটা এই যে, একদম স্পষ্ট দেখতে পাচ্ছ না? চোখের দেখায় স্পষ্ট দেখতে হবে। এখানেও পেয়েছিলাম, ত্রিভুজ পেয়েছিলাম, এই দাগ দুটো পেয়েছিলাম, কিন্তু এইটা পাইনি, অর্থাৎ সি হবে না, আমার এ হবে সঠিক উত্তর। এবার এই 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 এটাকে খুঁজতে হবে, তাই তো? তাহলে চলো দেখা যাক কোথায় পাওয়া যায়। কোথায় পাচ্ছি ওটা? এই যে এই এখানে পাচ্ছি। এখানে একটু বেশি নিচের দিকে নেমে গেছে, তাহলে ওটা তো হবে না। বেশি নিচের দিকে নেমে গেলে কি সম্ভব? সম্ভব না। তাহলে আমার উত্তর কিন্তু ডি হবে। এবার আসবো 40 দাগে। 40-এর এই জায়গাটা কোথায় পাওয়া যাচ্ছে? এইখানে পাওয়া যাচ্ছে, এই 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 এই। তাহলে 40-এর উত্তর হবে বি। তাহলে সাকসেসফুলি 40টা ফিগারের মধ্যে 40টা ফিগার কমপ্লিট করা গেল। এবার যাব অঙ্কে। 20টি অঙ্ক আমরা দেখব যে কিভাবে সমাধান করা যায়। আর আমরা দেখব যে চিন্তাভাবনাকে একটা লেভেলে তুমি ভেবেছিলে, সেখান থেকে অন্য লেভেলে আসছে কি আসছে না। তাহলে চলো অঙ্ক শুরু করা যাক। 41 দাগের অঙ্কটা কি আছে? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি 18 এর সমান? কিচ্ছু না, যোগ করে দাও। মানে সরল অঙ্ক, 4টে সরল অঙ্ক করতে হবে এখানে। 15 থেকে 3 বিয়োগ করলে হয় কত? 12, 12 হচ্ছে 18, সমান 9। এই 9 কথাটা তো কেউ খেয়াল করে না। 18 এটা গোল করে দিলে ভুল হয়ে গেল। 12 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে? 5। আর এখানে হচ্ছে 13, 13 আর 5 18, সমান হয়ে যাচ্ছে। এবার তো অনেকে কি করবে, 18 আমি পেয়ে গেছি, তাহলে আমার আর দরকার নেই, বাকিগুলো দেখবে না। নাচতে নাচতে বাড়ি চলে আসলো, কিন্তু ভুল করে আসলো। সমান 9 বলেছে, 18 সমান 9। 13 আর এদিকে হচ্ছে বিয়োগ করলে 6, 13 হচ্ছে 19। তাহলে এইটা সমান হলো না, এটা সঠিক উত্তর। এরপরে আসবো 998কে রোমান সংখ্যায়। দেখো এই যে রোমান সংখ্যাটা আমাদের কাছে একটু খটোমটো। আমি সংখ্যাতত্ত্ব বইতে রোমান সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, সংখ্যাতত্ত্ব বই থেকে তোমরা একটু দেখে নেবে। যাদের কাছে সংখ্যাতত্ত্ব বই নেই, গ্রুপে বন্ধুদের কাছে চাইবে, তারা দিয়ে দেবে। তাহলে এখানে বলছে 998, তাহলে 990 আর 8 এইভাবে ভাগ করতে হবে। 900 মানে 1000, 1000 থেকে বিয়োগ হবে 100, তাহলে এই 1000 আর এই 100, এই দুটো মিলে 900 হয়। আর 90 কত হয়? 100 থেকে 10 বিয়োগ হয়। এই দেখো, এই 100 থেকে 10 বিয়োগ হলো। মানে বিয়োগ বলতে আগে 10টাকে রাখতে হবে, পরে 100কে রাখতে হবে। এই যে এখানে 100 আগে, 1000 পরে, তাহলে এইভাবে লিখতে হয় উল্টে। আর 8-এর তো সিম্বল আমরা জানি, 5-এর সাথে 3। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? এইটা হলো, এইটা হলো, এইটা হলো। তাহলে সঠিক হবে সি অপশন। এটা তোমরা একটু সংখ্যাতত্ত্ব বই থেকে ভালো করে দেখে নিও। এবার সরল অঙ্ক কিভাবে করব দেখি। প্রথম আমাদের ভাগের কাজ, এইটা ভাগ করলে 4 হবে, তাহলে এইটুকু মানে হচ্ছে 4। আমি ভাগটা পুরোটা এখানে জায়গা নেই বলে করছি না। 18, 3 18 72, এটুকু মানে 3, আর এটা মানে হচ্ছে 6। গুণের কাজ, 6 ছক 36, 36 মাইনাস 36 মাইনাস 4 প্লাস 3 4 12 মাইনাস 3। তাহলে 36 আর 12 যোগ আছে, কত হয়? 48 হয়। মাইনাস 4 আর 3 7, করলে কত হচ্ছে? করলে 36 আর 12 48,
তাহলে মাইনাসটা এখানে কি হলো দেখা যাক। 6×36, এই 36 রাখলাম, আর এখানে হচ্ছে 4, এইটুকুতে হচ্ছে -4, এইটুকুতে হচ্ছে 3, ভাগ করলে 3 হচ্ছে, 3×4=12 হচ্ছে, +12 হচ্ছে, -3, তাহলে 4 আর 3 7, -7, 12 আর 36, 4×12 48, 48-এর থেকে 7 বিয়োগ করলে 41 হবে উত্তর। এখানে উত্তর কিন্তু কোথাও 41 দেওয়া নেই। তোমরা এই অঙ্কটা CW-তে করো, করে আমাকে জানাও যে তোমাদের উত্তর কত বেরোলো। হয়তো আমার এখন হিসাবে ভুল হতে পারে। চলো দেখা যাক। 44 দাগ, এইটা সমান সমান এইটা যদি হয় তাহলে এইটা সমান সমান কত? সংখ্যাতত্ত্ব বইয়ের থেকে নেওয়া হয়েছে, বা এটাকে জিআই ম্যাথও বলতে পারো। এখানে কিচ্ছু করতে হবে না। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্ক পরীক্ষায় আসে, পরীক্ষায় কিন্তু আসবে, এবছরও আসবে। তাহলে এখানে দশমিক কি আছে? 2 ঘর আর 1 ঘর, 3 ঘর আগে আছে, দেখো এখানে 3 ঘর আগে আছে। এবার এইখানে এই যে সংখ্যাগুলো যদি সব ঠিক থাকে, এখানে ডান পাশেরটাও ঠিক থাকতে হবে। তাহলে 5 3 7 6। এবার দশমিকটাকে পাল্টাবো আমি। দশমিক কি হলো? গুণের ক্ষেত্রে দশমিক যদি এই 2 ঘর আগের দশমিক, এইখানে কি হয়েছে? 2 ঘর ডান দিকে সরেছে, তাহলে এইখানকার দশমিক 2 ঘর ডান দিকে এখানে নিয়ে আসবো। আবার এখানে কি হয়েছে? এখানকার দশমিক এই জায়গাতে এসে পাল্টায়নি, তাহলে এটাই উত্তর হবে। তাহলে 5 3 7.6 এটা উত্তর হবে। তো সেটা কিন্তু ডি অপশানে পাওয়া যাচ্ছে। হলো, এবার আসো, এদের গসাগু বলেছে, তাই তো? গসাগু বললে 2 3 5 7, 2 3 5 7, 2 3 5, তাহলে গসাগু বলে সবার মধ্যে থাকে যেগুলো তাদের নিতে হয়। 7 সবার মধ্যে নেই, তাহলে 2 গুণ 3 গুণ 5। এবার 2 এর সব থেকে ছোট মান কত? 2 এর সব থেকে ছোট মান হচ্ছে কিউব, তাহলে এখানে কিউব নেব। 3-এর 2 মাথায় 3-এর ঘাত একটা, 3-এর ঘাত একটা হতে হবে। আর 5-এর একটা ঘাত, 5-এর ঘাত একটা, তাহলে 2 কিউব ইন্টু 3 ইন্টু 5, তাহলে 8, 8 আর এখানে আছে 15, 8 15 120, 120 হবে এদের গসাগু। এই 120 পাওয়া গেছে। যদি একটি কোণের পরিমাণ 180 ডিগ্রি হয় তাকে ড্যাশ বলা হয়, তাকে সরল কোণ বলা হয়। এই যে 180 ডিগ্রি হলে তাকে সরল কোণ বা ঋজু কোণ বলা হয়। তাহলে এটা এটা অনেকে আমাকে একজন বলছিল যে স্টুডেন্ট স্যার আমি এটা বুঝতে পারিনি। এটা বোঝার কিছু নেই, এটাকে তোমার নাম যদি যোগেশ হয়, তাহলে আমি বুঝতে পারলাম না যোগেশ কেন হলো, এটা বললে হবে? এর নামই আছে সরল কোণ। আর তোমার ডাক নাম যদি হয় রিজু, তাহলে আমি কি বলতে পারি রিজু কেন ডাক নাম? একে ঋজু কোণও বলা হয়, সরল কোণও বলা হয়, এটাই হচ্ছে কারণ। আচ্ছা 47 দাগে, একটি টিভি শো রাত 8:30-এ শুরু হলো এবং রাত 10:55 শেষ হলো। টিভি শো কতটা সময় ধরে চললো? আঙুলের কর গুণা করবো। 8:30 থেকে 10:30 2 ঘন্টা, 30-এর থেকে 55 25 মিনিট, 2 ঘন্টা 25 মিনিট। এই অপশন সঠিক। এইভাবে ছাড়া আর কোনো ওই যোগ বিয়োগ পদ্ধতিতে আমি যাব না। 48 দাগ, 0 5 6 9 3 এদের প্রয়োগে তৈরি করা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা বললে বড় থেকে ছোট সাজাও। এই 9650, 96, এই 3 আছে, একটা 3 আছে, তাহলে 96530, 96530, বি হবে সঠিক উত্তর। বড় থেকে ছোট সাজাতে হবে। এরপরে আসবো, 720 টাকায় একটি বস্তুকে বিক্রি করে একজন ব্যক্তি 150 টাকা লাভ করে, ক্রয় মূল্য কত? 720 আর 150 বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে? 0 7, 570 টাকায় কিনেছিল, 720 টাকায় বেচেছিল, তাই 150 টাকা লাভ হয়েছিল। তাহলে 570 টাকায় যদি কেনে, সি হবে সঠিক উত্তর। এখানে 49 হয়ে গেল। এবার 50-এ আসুন। 50 দাগে কি বলেছে? একটি আয়তকার বাগানের পরিমাপ এত মিটার। পরিমাপ এত মিটার বলতে কি বুঝি আমরা? আমি আজকেও একটা এপিসোড করেছি, সেখানে আমি বলেছি পরিমাপ যদি মিটার থাকে তাহলে পরিসীমা, প্রস্থ 75 হলে দৈর্ঘ্য কত। এই অঙ্কটাই আমি করে দিয়েছি, সংখ্যা পাল্টানো ছিল। তাহলে 342-এর অর্ধেক করে দাও, অর্ধেক করলে অর্ধ পরিসীমা পাবা। তাহলে
এই 171, তার থেকে প্রস্থকে বিয়োগ করে দাও, দৈর্ঘ্য পাবা। তাহলে 6 আর কত, 8 আর 9, 96। তাহলে দৈর্ঘ্য হবে 96। এইটা সঠিক উত্তর। আমি আজকের যে দুপুরে যেটা করেছি এপিসোড, সেইখানে এই অঙ্কটাই হুবহু করেছি। সেখানে ছোট ছোট সংখ্যা ছিল, 30, 40 এরকম ছোট সংখ্যা ছিল, আর এখানে সংখ্যাটা একটু বড় আছে। আর তাছাড়া সেম। আচ্ছা, যাওয়া যাক 51 দাগে যাওয়া যাক। এ ও বি, এই জায়গা মনে রাখবা, মাঝখানে যেটা থাকে সেটা মাঝখানে বিন্দুটাকে রাখতে হয়। যেমন ধরো এই যে এ, এই ও, আর এই বি, এই হচ্ছে এ ও বি। এ ও বি রেখা হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এ ও বি যদি একটা রেখা হয় তাহলে এক্স এর মান কত, এইটুকু হচ্ছে 2x+20, আর এইটুকু হচ্ছে x+10 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষায় আসবেই আসবে। তাহলে এই পুরোটুকু মিলে কত জানো? আমি বহুবার বহুবার বলেছি 180 ডিগ্রি, আর বলতে পারবো না, এটা বহুবার বলেছি। তাহলে এই কোণটার মান হচ্ছে 2x+20, আর এইটার মান হচ্ছে x+10 সমান সমান 180 ডিগ্রি। তাহলে 2x আর x কত হয়, 3x, 20 আর 10 30, এই 30 সমান সমান 180 ডিগ্রি। তাহলে 3x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে 3x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলে কত হয়, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলে 150 ডিগ্রি হয়। তাহলে x ইকুয়াল টু ভাগ করো 3 দিয়ে, 50 হয়। এবার x এর মান তাহলে 50 ডিগ্রি, x এর মান 50 ডিগ্রি পেয়ে গেছি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসবেই আসবে, শিখে রাখো এই অঙ্কগুলো। 52 দাগ কি বলছে, লেখচিত্রতে এখানে বলছে যে এই যে মানে পয়মানা 10 ছাত্র, 10 জন, মানে এই একটা সিম্বল মানে 10 জন, এখানে কয়টা সিম্বল আছে গুনতে হবে। এর নিয়মটা কি শিখে রাখো। অনেকেই বলেছে আমাকে, স্যার এই অঙ্কগুলো আমি পারি না, শিখে নাও। 1, 2, 3, 4, 5, 6টা গুনে এখানে লিখবে 6টা। এখানে 1, 2, 3, এইখানে 3টে। 1, 2, 3, 4, 5টা, এখানে লিখবে 5টা। 1, 2, 3, 4, এখানে লিখবে 4টে। এই কাজটা প্রথম কাজ। এবার এই ছবিটা ফুটবল ও খোখো পছন্দ করা ছাত্রদের সংখ্যার পার্থক্য। ফুটবল, তাহলে এইটা মানে 10 জন, 6টা আছে, 6 গুণ 10 সমান সমান 60 জন ফুটবল পছন্দ করে। আর খোখো পছন্দ করে কতজন, 4 গুণ 10 সমান সমান 40 জন। তাহলে 60 জন ফুটবল আর 40 জন খোখো, এদের মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? পার্থক্য মানে বিয়োগ, তাহলে 20 পার্থক্য আছে এদের মধ্যে। উত্তর তাহলে কি হবে, উত্তর হবে 20। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এবছর এসে যাওয়ার সম্ভাবনা প্রবল, প্রবল সম্ভাবনা রয়েছে। আসো এবার এখানে আসো, এবার 53 দাগে 6 পূর্ণ 3/4 থেকে কত কমানো হলে এইটা পাওয়া যাবে। বুঝতে পারলাম না অঙ্কটা। 5 থেকে কত কমালে 3 পাওয়া যায় রে? মুখে মুখে বলা যায় 2 কমালে। এই 2টা কোথার থেকে পেলে? এর থেকে কিছু কমিয়ে একে পেলে এই দুটো বিয়োগ করলে যা কমালে তাকে পাওয়া যায়। দেখো, তাহলে তুমি এটা করো, 6 পূর্ণ 3/4 মাইনাস 2 পূর্ণ 1/4, 4 ছক 24 আর 3 27/4 মাইনাস 4 দুগুণে 8 আর 1 9/4। তাহলে 27 আর 9 লসাগু হবে 4, 27 মাইনাস 9 তাহলে 18, 18/4, তাহলে 9/2, এটাই উত্তর হবে 9/2। তাহলে 4 4 16, করে নাও, নিজেরা করে নাও। আমি যেটা বললাম এটার থেকে এটা বিয়োগ করো, এটার থেকে এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে দেখো কত হয়। তাহলে 4 দুগুণে 8 আর 1 9, 4 ছক 24 আর 3 27, তাহলে 9 দুগুণে 18/4, 9/2, 4 দুগুণে 8 আর 1 9/2, এই যে এটা সঠিক উত্তর হচ্ছে। এবার যাচ্ছি 54 দাগে, যোগ আর বিয়োগ লসাগু করলে 12 হয়। 7 যোগ 5 মাইনাস 1 12, 11/12। 11/12 কোথায় আছে দেখো তো,
11/12 ডি অপশানে আছে। হয়ে গেল 54 দাগের অঙ্ক। এবার 55 দাগের অঙ্কটা আমাকে বুঝতে হবে, ভালো করে পড়ে বুঝে উত্তর করতে হবে। চলো। একটি রেলগাড়ি 72 কিমি/ঘন্টা গতিতে চলছে, মানে 1 ঘন্টায় 72 কিলোমিটার যায়। 24 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে? কিচ্ছু না, 72 কিলোমিটার মানে হচ্ছে 72-এর পরে 1000 করে দাও, এত মিটার যাচ্ছে। কত সেকেন্ডে যাচ্ছে? 3600 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাবে? বাই 3600। আর 24 সেকেন্ডে কত যাবে? ইন্টু 24, ইন্টু 24। দুটো শূন্য কাটলাম। 36 দিয়ে 72কে কাটলে 2 হয়, শূন্য থাকে। তাহলে এখানে শূন্য, 4 দুগুণে 8, 2 দুগুণে 480। 480 মিটার কোথায় আছে? সি অপশানে আছে। ঐকিক নিয়মের অঙ্ক। আমি যে 100টা অনুশীলন পত্র করালাম তোমাদের এই কয় মাসে, এই যে লাস্ট 2 মাসে, তার মধ্যে এই অঙ্ক তো অহরহ দিয়েছি, অহরহ প্রচুর আছে। আশা করি ভুল হবে না পরীক্ষায় কারোর। আমি অলরেডি তোমাদের 200-র বেশি সেট করানো হয়ে গেছে, আর এখন চলছে একদম ফাইনাল প্রস্তুতি পর্ব। সেখানে এই অঙ্কগুলো তোমাদের পরিচিত, অনেকটাই পরিচিত। নবীন 4 ডজন ডিম 28 টাকা প্রতি ডজন হারে কেনে, সেগুলো 3.5 টাকা 50 পয়সা প্রতিটা ডিম হারে বিক্রি করে। তাহলে দেখো, 28টা হারে কেনে, বিক্রি করলে তার কত লাভ হয়। দেখো, 28 টাকা হচ্ছে 1 ডজন কিনেছে, আর বিক্রি করেছে কত? 3.5 টাকায় একটা। 12টার দাম কত হয়েছে? 5 12 60, 3 12 36, আর 6 42। 42 টাকা সে বিক্রি করেছে। তাহলে তার লাভ কত হলো? 42 তো, 42 টাকা বিক্রি করেছে। তাহলে 42 টাকা যদি বিক্রি করে, নবীন 4 ডজন ডিম কিনেছিল। আচ্ছা, 1 ডজনের হিসেবটা আগে করে নিই। 1 ডজন 42 টাকায় বিক্রি করেছে, আর কিনেছিল কত? 28 টাকায়। তাহলে 1 ডজনের লাভ হলো কত? 4 14 টাকা। 4 14 56 টাকা। 1 ডজনে 14 টাকা হলে 4 ডজনে কত টাকা লাভ হয়? 56 টাকা লাভ হয়। একদম সহজ না অঙ্কটা? 56 টাকা লাভ হয়। এই মুখে মুখে করা যায় সব অঙ্ক। 57 দাগে বলছে, বিরাট ও রোহিত মিলিতভাবে মোট রান ও শুভমান ও শ্রেয়াসের মিলিত মোট রানের পার্থক্য কত? একদম সহজ। রোহিতের রান 70, আর বিরাটের রান কত? 52। এই দুটো মিলে 122। আর কি বলেছে? শুভমান আর শ্রেয়াস। শুভমান 88 আর শ্রেয়াস 43। তাহলে 8 আর 3 11, 1 হাতে 1, 9 131। তাহলে বেশি কাদের? এদেরটা বেশি, এদেরটা কম। বিয়োগ করো, 131 মাইনাস 122 বিয়োগ করলে 9 হচ্ছে। তাহলে উত্তর কত হবে? এখানে 9 হবে উত্তর। সঠিক উত্তর 9 হবে। এই যে পার্থক্য চেয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো না পরীক্ষায় আসার জন্য 100% ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো ভালো করে শিখে নাও, এগুলোই আসবে পরীক্ষায়। যাব পরবর্তী দাগে, 58 দাগে আসো। 58 দাগে এই যে বার, আমি জাস্ট 2 দিন আগে এই অঙ্ক সংখ্যা পাল্টানো ছিল, এটাকেই বোঝানোর চেষ্টা করেছিলাম তোমাদের। আগে এই বারের আগে এই ভেতরে এই বার মানে একটা ফার্স্ট ব্র্যাকেট ধরে নাও, বারটাকে একটা শূন্য ধরে নাও, এরকম গোল করে দাও। তাহলে 3 আর 1 4, এই -4 মাইনাসটা ধরবে না, 3 আর 1 4 হয়ে গেল। তাহলে 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? এই ব্র্যাকেটের মধ্যে এইটুকু কত পাচ্ছি? তাহলে 43 মাইনাস এখানে 35 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 18 মাইনাস, এই 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়। ব্যাস হয়ে গেল। তাহলে 16 হলো। 35-এর থেকে 16 বিয়োগ করলে, এইটা বিয়োগ করলে 16 হবে। 35-এর থেকে 16 বিয়োগ করলে কত হয়? তাহলে 35 আর 16 থাকলো 9, 2 1 19 হলো। 19, 43 থেকে 19 বিয়োগ করো, 43 থেকে 19 বিয়োগ করো, এই পর্যন্ত হলো 19। 43 মাইনাস 19, তাহলে কত হচ্ছে দেখি? 4 আর 2 24। সরলের উত্তরটা 24 আসছে।
নিম্নলিখিত সংখ্যাগুলি ঊর্ধ্বক্রমে সাজানো। ঊর্ধ্বক্রমে মানে ছোট বড় 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 বড়। কোনটা ঊর্ধ্বক্রমে আছে দেখা যাক। দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 53,87,000, 53,87,000, 53,87,000, 53,87,000 পর্যন্ত ঠিক আছে। এরপরে 623, আমার এই জায়গাটা দেখতে হবে 623। তারপরে দেখতে হবে 263, তারপরটায় দেখতে হবে 632, তারপরটা দেখতে হবে 432। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 263। এই দেখো 263 কোথায় আছে? এখানে আছে। তারপরে বড়কে 263-র পরে 432, এই যে 432 আছে। তারপরে বড়কে 623, 623 এই যে আছে। তারপরে 632, এই যে 632। আর 53,87,000 এইটুকু সেম সব জায়গাতে। তাহলে আমার উত্তর আমি পেয়ে গেছি। ছোট থেকে বড় সাজানো আছে সি অপশনটাতে। চলো পরবর্তী দাগ নম্বর 60 দাগে যাওয়া যাক। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফ্যারেনহাইটে পরিণত করো। তো দেখো এই জায়গাতে ফ্যারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফ্যারেনহাইট, এটা তোমাদের হয়তো পরীক্ষায় না আসার সম্ভাবনাটাই প্রবল। তো সেলসিয়াস থেকে ফ্যারেনহাইটে যেতে গেলে কিভাবে যেতে হয়? এই 30 ডিগ্রি সেলসিয়াসকে 9/5 দিয়ে গুণ করলে ফ্যারেনহাইট পাওয়া যায়। তাহলে 6 নং 54, এই 9 তো 6 6 6 6 9 ফ্যারেনহাইট থেকে এইটা 9/5 করলে তো 30 হচ্ছে, তাই তো? 30 ইন্টু, প্রশ্নটা কি আছে আর একবার একটু পড়ি তাহলে, যা অজানা জিনিস তো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফ্যারেনহাইটে পরিণত করলে কত হবে, এটা তো? তাহলে নিশ্চয়ই আমাদের একটা সূত্র দরকার হবে। সেলসিয়াস থেকে ফ্যারেনহাইটে গেলে সূত্রটা কি? ও সরি, মনে পড়েছে। এই 30 ডিগ্রিকে এইবার আমার সূত্রটা জেনে রাখতে হবে সারা জীবনের জন্য। 9/5 দিয়ে গুণ করে দিতে হবে, যোগ একটা 32 ডিগ্রি দিতে হবে, কারণ ফ্যারেনহাইট স্কেল 32 থেকে শুরু না। তাহলে এখানে 6 নং 54 প্লাস 32, তাহলে 6 5 3 8, 86 ডিগ্রি ফ্যারেনহাইট হবে। এই জায়গাটা শিখিয়ে দিচ্ছি ভালো করে দেখো। সেলসিয়াস স্কেলে যা দেওয়া থাকবে, মনে করো 30 ডিগ্রি দেওয়া আছে, তাকে গুণ করে দেবে 9/5 দিয়ে। কেন? এটা সূত্র, এটা হচ্ছে সূত্র, মনে করে নাও। 9/5 দিয়ে গুণ করে দেবে, তারপরে এইটাকে ব্র্যাকেট দিয়ে এর বাইরে 32 যোগ করে দেবে, তাহলে এটা পাবো। তাহলে আমরা এই অঙ্কটা বাদ দিলে বাকি সবকটা অঙ্ক আমাদের কমন অঙ্ক, এবং আমরা 19টা অঙ্ক 20টা অঙ্কের মধ্যে পেরে গেলাম। এরকম একটা আনকমন অঙ্ক যদি পরীক্ষায় থাকে, এই দাগটা মনে করো 60 দাগ, রাফ খাতার উপরে তোমার প্রথম বাঁধলো 60 দাগে, থাকলো পরে এখানে। আর যদি না থাকে একটু বড় করবে, এই বক্সটাকে একটু বড় করে রাখবে, যাতে 5টা 6টা অঙ্ক তো বাঁধতে পারে, 5টা 6টার জায়গা রাখবে। এবার কি করতে হবে? এবার এই 60 দাগটা পরে দেখবো। একদম শেষে আমার যদি কখনো মনে পড়ে যে এরকম সূত্র আছে, 9/5 দিয়ে গুণ করে দিয়ে 32 যোগ করতে হবে, জানলে জানলাম, না জানলে মনে হচ্ছে 86 হতে পারে, গোল করে দিয়ে বেরিয়ে আসবো। হতেই পারে। এই একটা অঙ্ক না পারলে আমার কি পরীক্ষায় কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। তাহলে এই সিচুয়েশনটা তৈরি হলো আজকে, সবার ক্ষেত্রে হয়েছে। আনকমন জিনিস প্রত্যেকে ভুল করেছো। আর আজকে যাদের এটা সঠিক হয়েছে তাদের, এই যে আমি বলেছিলাম আন্দাজে করতে হবে, এটা করতে গিয়ে সঠিক হতেও পারে, নাও হতে পারে। যদি কারো সঠিক হয়ে যায় তাহলে আমি ধরবো তোমরা আন্দাজে সঠিক করেছো, এটা কিন্তু পেরে সঠিক করনি কেউ, তাই তো? তাহলে অঙ্ক ক্লাস শেষ করলাম আমরা আজকে। এবার শুরু করতে হবে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা কি? বাংলা অনুচ্ছেদ। এই যে সারা বছর ধরে তুমি বাংলা অনুচ্ছেদের উপরে গুরুত্বটা কম দিয়েছো,
যে ওটা পড়বো উত্তর করব, পড়বো উত্তর করব। কিন্তু আজকের পরীক্ষায় কি হলো, বাংলা অনুচ্ছেদেই তোমার অনেকগুলো ভুল হয়ে গেল, তাই না? বাংলা অনুচ্ছেদের উপরে ভুলটা বেশি হওয়াটা স্বাভাবিক ছিল। আজকে আমরা যে পদ্ধতিতে বাংলা অনুচ্ছেদের সমাধান করব, সেই পদ্ধতিটা প্রতিটা মক টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় তোমাকে ফলো করতে হবে। তাহলে প্রথমে কি করবে, বাংলা অনুচ্ছেদটা সামনে খুলে রাখো। এবার তোমার অঙ্ক শেষ হয়ে গেছে, ফিগার শেষ হয়ে গেছে, আর মাত্র 20টা প্রশ্ন, হাতে সময় 1 ঘন্টা, 4টে অনুচ্ছেদ। চেষ্টা করতে হবে প্রথম দিকে প্রতিটা অনুচ্ছেদ পড়ে তার উত্তর করতে টোটাল 10 মিনিট সময় নষ্ট করব আমি, নষ্ট নয়, ব্যবহার করব। তাহলে সিদ্ধারা সোজা করে বসতে হবে, চোখ বন্ধ রাখতে হবে, হাতের তালু দিয়ে চোখটাকে জাস্ট ঢেকে দিতে হবে। আমার সাথে সাথে করো সবাই। আর শ্বাসটা ধীরে ধীরে নিতে হবে। দেখো, শ্বাসটা নাও। চারবার। এবার ধীরে ধীরে চোখ খোলো। প্রশ্নপত্র পড়ব, উত্তর করব। প্রশ্নপত্র পড়ার পরে যখন আমি উত্তরে টিক দেব, তার আগে আবার গল্পে চলে যাব। চলো আমরা প্রশ্ন থেকে উত্তর করার সময় সেটা দেখে নেব। চোখের ব্যায়াম শেষ হলো, এবার আমরা গল্প বলবো। চিকু নামের একটি খরগোশ ছিল। খরগোশের নাম দিয়েছে কেউ একজন, হয় এরকম আমরা রাখি। একদিন সে নিজের স্ত্রীর সঙ্গে বাগানে ঘুরছিল, এটা বাগানে হবে, বাগানে ঘুরছিল যখন তার স্ত্রী গাছের উপরে মিষ্টি মিষ্টি ফল ঝুলতে দেখে তার মুখে জল চলে এলো। সে চিকুকে ফল পেড়ে দিতে বলল। চিকু বলল, এই বাগানটি একটি নেকড়ের, সে খুবই ভয়ঙ্কর, নেকড়ে বাঘ, তাই তো? ওরে বাবা, নেকড়ে বাঘের গাছের থেকে আমি ফল পাড়তেই পারবো না। যদি সে জানতে পারে যে আমরা ফল পেরেছি, তাহলে সে আমাদের মেরে খেয়ে ফেলবে। কিন্তু চিকুর স্ত্রী কোনো মতেই বুঝতে রাজি ছিল না। শেষ পর্যন্ত চিকুকে ফল পাড়তে যেতেই হলো। সে যেই ফল পাড়তে শুরু করলো, অমনি নেকড়েটা এসে হাজির হলো। চিকু তো সঙ্গে সঙ্গে ফল নিয়ে দৌড় দিল এবং পাশে পড়ে থাকা একটি ড্রামের মধ্যে ঢুকে পড়ল। ছোট্ট ড্রাম ছিল, তার মধ্যে চিকু ঢুকে গেল, খরগোশ তো। তারপরে ড্রামটা থেকে বেরিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়লো। তখনই নেকড়েটা সেখানে এসে পড়লো আর চিকুকে জিজ্ঞাসা করলো, সে কি কোনো খরগোশকে সেখানে দিয়ে ফল নিয়ে যেতে দেখেছে? আচ্ছা, খরগোশ মানে চিকু কি করেছিল, চুপচাপ দাঁড়িয়ে পড়লো। তারপরে ড্রামটা থেকে বেরিয়ে এসে, ড্রামের থেকে বেরোলো, বেরোয় এসে ভালো মানুষের মতন এসে দাঁড়ালো। চিকু বুঝে গেল নেকড়েটা তাকে চিনতে পারেনি। নেকড়ে তো চিনতে পারেনি, খরগোশ তো কি করেছে, ফলটা তো ড্রামের মধ্যে রেখে খালি হাতে এসছে। সে তখন বলল, এখনই আমি একটা খরগোশকে ড্রামের মধ্যে ঢুকতে দেখেছি, তার কাছে অনেক ফল ছিল। এবার নেকড়েটা ড্রামের মধ্যে যে খুঁজতে যাবে, তখন ওরা পালিয়ে চলে যাবে। এটাই তো গল্প, খুবই সহজ গল্প। এরকম সহজ গল্প হলে প্রশ্নও সহজ হবে। দেখা যাক। খরগোশের স্ত্রী বাগানে কি দেখতে পেল? সুন্দর ফল, জংলি ফল, রঙিন ফল আর রঙিন প্রজাপতি, জংলি পশু, সুন্দর ফুল আর মিষ্টি ফল। ফলের কথাই হচ্ছিল। তারপরে আর একবার একটু দেখে নিতে হবে। দেখা যাক। বাগানটি, এই যে মিষ্টি মিষ্টি ফল, মিষ্টি মিষ্টি ফল, এই মিষ্টি ফল। তাহলে এটাকে সঠিক করতে হবে, দেখে আসতে হবে। এটার নিয়মটা কি দেখো, চোখ বন্ধ করে যেমন শ্বাস নিয়েছো, তেমন এর নিয়মটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নর উত্তর করার সময় এখানে আন্ডারলাইন করতে হবে, উত্তরটাকে আন্ডারলাইন করে রাখতে হবে। 62 দাগ। চিকু ফল ড্যাশ লুকিয়ে ফেলল, জঙ্গলে, নিজের বাড়িতে, ড্রামে, গ্রামে। দেখা যাক। এই যে এই প্রশ্নটা কিন্তু বুদ্ধির প্রশ্ন। কোথাও কিন্তু বলেনি ড্রামে মানে ফলটাকে রেখে এসলো। এখানে বুঝতে হবে ড্রামের মধ্যে ঢুকলো, তারপরে সে ড্রাম থেকে বেরিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়লো। তার মানে ফলটা কোথায় রাখলো? ড্রামে। এইবার আমি পেয়ে গেছি। এইটা হচ্ছে আমাদের লাস্ট টাইম সাজেশন যে বই, সেখানে 20টা টাইপের প্রশ্ন আছে না,
20টা টাইপের মধ্যে এটা একটা টাইপ, যে সরাসরি গল্পের মধ্যে তুমি আন্ডারলাইন করতে পারছো না, কিন্তু গল্পের 2টো লাইন বা 3টে লাইন আন্ডারলাইন করলে এই লাইনটার অর্থ বোঝা যায়, অর্থাৎ বুঝে নিতে হবে কোনটা সঠিক। তাহলে আমরা ড্রামের মধ্যে রেখেছিল, এটা বুঝে গেছি। এর 63 থাকে, নেকড়ে ড্যাশ ধরনের পশু, হিংস্র, ভয়ঙ্কর, দয়ালু, সুন্দর। কোনটা আছে? হিংস্র হতে পারে, দয়ালুও হতে পারে। নেকড়ে জানতো যে ফল পেরেছি, তাহলে এই বাগানটি একটি নেকড়ে, সে খুবই ভয়ঙ্কর। এই যে এই জায়গাটা আন্ডারলাইন করার পরে তুমি অ্যান্সার করবে যে ভয়ঙ্কর। 64, খুশবু। খুশবু মানে ভালো গন্ধ, খুশবু মানে ভালো গন্ধ। বিলোম, এর বিলোম মানে বিপরীত শব্দ, দুর্গন্ধ। ভালো গন্ধ, দুর্গন্ধ। 64 দাগ হয়ে গেল। চলো 65 দাগে যাওয়া যাক। 65 দাগে কি আছে? খুঙ্কারের অভিপ্রায়। খুঙ্কার, খুঙ্কার মানে হচ্ছে ভয়ঙ্কর, অভিপ্রায় মানে সমার্থক শব্দ, নির্দয়, নির্দয়। এবার দ্বিতীয় গল্প, ঠিক আগে যেভাবে তোমরা চোখে হাত দিয়েছ, শ্বাস নিয়েছ, আবার শুরু করো 4 বার। আমি বলছি, তোমরা করো এবার। শ্বাস নাও, আটকে রাখো, ছেড়ে দাও। আবার শ্বাস নাও, আটকে রাখো, চোখ বন্ধ থাকবে, ছাড়তে থাকো, ছাড়ো 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 ছাড়ো। আবার শ্বাস নাও, আটকে রাখো, ছাড়ো, ছেড়ে দাও। আবার শ্বাস নাও, আটকে রাখো, ধীরে ধীরে ছাড়ো। চোখ খোলো। এবার গল্পটা পড়ি, চলে আসো গল্পে। এক রাজা যখন জানতে পারলেন যে আমার রাজ্যে এমন একজন আছে যার মুখ সকালবেলা দেখলে সারাদিন খাবার পায় না, মানে সারাদিন খিদে পায় না হবে, তাহলে সত্যি জানার পর সেই লোকটিকে রাজা নিজের সঙ্গে নিয়ে ঘুমালেন। পরের দিন রাজার এমন ব্যস্ততা বেড়ে গেল যে দিনে সন্ধ্যা পর্যন্ত খাবার সময়, আচ্ছা এখানে খাবার সময় হবে, হ্যাঁ, খাবার সময় পেলেন না। তখন রাজা রেগে গিয়ে সঙ্গে সঙ্গে ওই লোকটিকে ফাঁসির সাজা দেবার ঘোষণা করলেন। শেষ ইচ্ছা ব্যক্ত করা, ব্যক্ত মানে বলতে, বলা। শেষ ইচ্ছা ব্যক্ত করার সময় ওই লোকটি বলল, রাজন, আমার মুখ দেখার জন্য আপনি সন্ধ্যা পর্যন্ত খেতে পেলেন না, কিন্তু আপনার মুখ দেখে আমার মৃত্যুদণ্ড হলো। এই কথা শুনে রাজা খুব লজ্জা পেলেন। তার সাধুবাদের কথা মনে পড়ে গেল। বুড়া जो देखने में चला बुरा ना मिलना काय, जो दिल खोजा अपना मुझसे बुरा ना काय। দেখো এই যে একটা হিন্দি ভাষা এখানে দিয়েছে, আশা করছি আমাদের পরীক্ষায় থাকবে না, কিন্তু এই মানে বুঝতে না পারা অংশটাকে একটু চিহ্নিত করে রাখবে ব্র্যাকেট দিয়ে। এই জায়গাটাকে আমাদের বারবার পড়লে মনে এসে যাবে। আগে প্রশ্নে যাই, এখান থেকে প্রশ্ন আছে কিনা দেখতে হবে। 66 থাকে, সত্যি জানার জন্য রাজা সেই লোকটিকে ড্যাশ, সত্যি জানার জন্য সেই রাজা সত্যি জানার জন্য নিজের কাছে আসতে বারণ করলেন, নিজের রাজ্য থেকে তাড়িয়ে দিলেন, নিজের সঙ্গে ঘুমোতে দিলেন। দেখা যাক সত্যি জানার জন্য, সত্যি কি মিথ্যে সেইটা জানবে। সত্যি জানার জন্য সেই লোকটিকে রাজা নিজের সঙ্গে নিয়ে ঘুমালেন। আন্ডারলাইন করেছো? করে এবার সি দাগটা পেয়ে গেছি অ্যান্সার। এবার আসো 67 দাগে, ব্যস্ততার কারণ রাজা ড্যাশ করেননি। রাজা ব্যস্ততার কারণে তো খেতেই পারেনি। এই যে রাজা খাবার সময় পেল না, খেতেই পারল না, ব্যস্ততার কারণে। রাজা ভোজন কথার অর্থ হচ্ছে খাওয়া, এই শব্দার্থ হয়ে গেল, অটোমেটিক্যালি শব্দার্থ হয়ে গেল না, ভোজন মানে খাওয়া। এবার 68 দাগে, ক্রুদ্ধ হয়ে রাজা ওই লোকটিকে কি দিতে সিদ্ধান্ত করলেন। রাজা রেগে গেল এবং কি দিল দেখি। এই যে রাজা রেগে গিয়ে ওই লোকটিকে ফাঁসির সাজা দিলেন। ফাঁসি মানে মেরে ফেলা, ফাঁসি মানে তো মেরে ফেলা, তাহলে এই যে ফাঁসির সাজা দেখে আসতে হবে, গল্পে দেখে আসতে হবে, তা নাহলে হবে না। এবার 69,
রাজাকে দেখার কারণে সেই ব্যক্তির কি পেল, সেই ব্যক্তি রাজাকে দেখে কি পেল দেখি, কিন্তু আপনার মুখ দেখে আমার মৃত্যুদণ্ড হলো, মৃত্যুদণ্ড, দেখা যাক, ফাঁসির সাজা পেল, ওটাই মৃত্যুদণ্ড। তাহলে এই রাজার পর্যায়বাচী শব্দ মানে সমার্থক কি হবে? সং হবে না, সুরেশ হবে না, রানী হবে না, নরেশ হতে পারে, নরেশ। এইটা রাজা নরেশ বা নৃপতি, নৃপতি হলে ভালো হতো। এবার আসা যাক 3 নম্বর দাগে। আবার চোখ বন্ধ করে শ্বাস নাও, শ্বাস নাও, ধীরে ধীরে শ্বাস ছাড়ো। 40 সেকেন্ড বা 10 সেকেন্ড মতন সময় নষ্ট করতেই হবে এখানে। শ্বাস নাও, ছাড়ো, 20 সেকেন্ড হলো। শ্বাস নাও, ছাড়ো, 30 সেকেন্ড হলো। শ্বাস নাও, ছাড়ো। তাহলে 40, 10, 10, 10, এই 40 সেকেন্ড সময় ব্যয় করলে তুমি অনেক উপকার পাবে। চলে আসো, গল্পে চলে আসো। বিয়ের পরে 4 ভাইকে মিথিলা কন্যারা আলাদা আলাদা ঘরে নিয়ে গেলেন। তাহলে মিথিলার কোনো রাজকন্যা 4 ভাইকে বিয়ে করলো, মিথিলার যে রাজকন্যারা তারা আলাদা আলাদা ঘরে নিয়ে গেল। লক্ষণকে নিয়ে ঠাট্টা চলছিল, তখন লক্ষণের মনে হলো দাদা রামকেও এখানকার মহিলারা নিশ্চয়ই জ্বালাতন করছে, আর তিনি নিজের সরল স্বভাবের জন্য কিছু বলতে পারছেন না। সরল স্বভাব মানে শান্তশিষ্ট, কোনো ঝুট ঝামেলা করে না, এরকম একটা শান্ত স্বভাব। আমাকে তাকে রক্ষা করতে হবে, মানে দাদাকে গিয়ে বাঁচাতে হবে এবার। তাই লক্ষণ নিজের ঘর থেকে বেরিয়ে রাম আর সীতা যেখানে আছেন সেখানে গেলেন। সীতার সখীরা যখন লক্ষণকে দেখলেন তখন নিজেদের মধ্যে বলা বলি করলেন যে এখন তো দুজন বরকে নিজে মজা করার আনন্দ পাওয়া যাবে। আচ্ছা, নিজে না, বরকে নিয়ে হবে, ঠিক আছে, দুজন বরকে নিয়ে মজা করা। তারপরে তারা মজা করতে শুরু করলো। আমাদের সখী সীতা তো রামজির থেকে বেশি সুন্দর, রামজি তো তার ছায়া মাত্র। অর্থাৎ আর কি করে বলছে যে জানেন, রামজি বলতে এই যে ভগবান রামচন্দ্র, তার থেকে সীতা অনেক সুন্দর, আর সে ছায়া মাত্র, মানে একদম কিচ্ছু না, ভালো না সীতার তুলনায়। লক্ষণ কি করে এমন কথা সইতে পারেন? তার দাদার সম্পর্কে বলছে, দাদার সে ভীষণ ভালোবাসে। তিনি প্রতিবাদ করলেন, আমার দাদা বেশি সুন্দর, সীতাজি তার ছায়া, সীতাজি একদম বাজে, একদম ভালো না। অনেকক্ষণ তর্ক চলার পর সখীরা লক্ষণকে বললে এখনই ঠিক হয়ে যাবে কে কার ছায়া, মানে কে কার থেকে বেশি সুন্দর। ছায়া মানে খারাপ, আর অরিজিনালটা বেশি সুন্দর। আচ্ছা বলুন, ছায়ার রং কি? লক্ষণ বললেন কালো। তখন সখীরা খুশি হয়ে বললেন আমাদের সীতার রং ফর্সা, আর আপনাদের রামের রং কালো। এর থেকেই প্রমাণ হয়ে গেল যে সীতা বেশি সুন্দর আর আপনাদের রাম তার ছায়া মাত্র। লক্ষণ আর কিছু বলতে পারলেন না। এটা সত্যি কথা ছিল, রাম একটু কালো ধরনের ছিল, সেই জন্য তার ভাই তার যতই ভালোবাসুক এবার তার কিছু বলতে পারছে না। গল্পটা জানা হয়ে গেল, এবার আমরা প্রশ্নে যাব। 71 দাগ। বিয়ের পরে 4 ভাইকে ড্যাশ নিয়ে যাওয়া হলো, বিয়ের পরে ঘরে নিয়ে যাওয়া হলো। গল্পের দেখি যে ঘরে নিয়ে, আলাদা আলাদা ঘরে নিয়ে গেল, তাহলে ঘর হবে সঠিক উত্তর এখানে। এবার যাব 72 দাগে। রামের স্বভাব কেমন ছিল? সরল। সরল কোথার থেকে আমরা পাচ্ছি? যে এই যে সরল স্বভাবের দাদা, আন্ডারলাইন কর না, সময় লাগবে। তুমি ভাবছো যে আমার তো জানা হয়ে গেছে, যদি তুমি জেনে এই আন্ডারলাইনটা না করে পরীক্ষার হলে যাও, তাহলে এই 1 মাসে দেখো কতবার ভুল করো, আর পরীক্ষার হলে তো ভুল হবেই। এবার সরলে আমাকে উত্তর করতে হবে। ছায়ার রং ড্যাশ হয়, ছায়ার রং কালো হয়, কিন্তু এখানে গল্পে কি কালো আছে? গল্পে তো অন্য কিছু থাকতে পারে। ছায়ার রং লক্ষণ বললেন কালো, হ্যাঁ তাহলে আমি কালোই করব। লক্ষণ যদি সবুজ বলতো আমি সবুজই করতাম, তাহলে ছায়ার রং কালো হয়। সুন্দরের পর্যায়বাচী, এবার আর গল্পে যেতে হবে না। সুন্দরের পর্যায়বাচী মানে মনমোহক, সুন্দর, দারুণ, চমৎকার, সমার্থক শব্দ, সমার্থক।
আনন্দ এর বিপরীত দুঃখ, আনন্দের বিপরীত, এখানেও গল্পে যাওয়া লাগবে না, দুঃখ। এবার চোখ বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ, চোখ বন্ধ। শ্বাস নাও, আটকে রাখো, ছেড়ে দাও। 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 30 সেকেন্ড হয়ে গেছে এটা। একজন শ্রীকৃষ্ণ ভক্ত অত্যন্ত গরিব মহিলা নিদারুণ অবস্থায় পড়লেন। তাহলে শ্রীকৃষ্ণের ভক্ত একজন গরিব মহিলা, তিনি খুব খারাপ অবস্থায় পড়লেন, নিদারুণ খারাপ মানে ভীষণ খারাপ। বেশ কয়েকদিন খাবার পর্যন্ত গোটা পরিবার পেল না, এত খারাপ অবস্থা যে খাবারই পাচ্ছে না। একদিন তিনি রেডিওর মাধ্যমে শ্রীকৃষ্ণকে বার্তা দিলেন যে তিনি যেন তাকে সাহায্য করেন। রেডিওতে প্রচার করে দিলেন, আমি রেডিওতে এসে প্রচার করলাম, আমার যে দেবতা কৃষ্ণ, তুমি আমাকে সাহায্য করো, আমার খাবার নেই। এই প্রসারণ একজন নাস্তিক অহংকারী শিল্পপতি শুনল, যে সে ভাবল কেমন হয় যদি এই মহিলার সঙ্গে একটু মজা করা যায়। তাহলে একজন নাস্তিক যে ভগবানকে বিশ্বাস করে না, এই প্রসারণ মানে কি? প্রসারণ মানে সম্প্রচারণ, মানে রেডিওতে প্রচার করা। নাস্তিক যে ভগবানকে বিশ্বাস করে না, অহংকারী, যার মধ্যে একটু অহংকার বোধটা বেশি। বলে না, তোমরা তো জানো অহংকার কি, এই তোর একটু অহংকার কেন রে? হ্যাঁ, তোর একটা নতুন সাইকেল কিনেছিস বলে এত অহংকার। এই যে অহংকারী শিল্পপতি, মানে যার অনেক টাকা আছে, শিল্প মানে কলকারখানার মালিক, সে ভাবলো একটু মজা করবে, দেখা যাক যে তার শ্রীকৃষ্ণর প্রতি আস্থা যেন দুলে যায়, এমন মজা করবে শ্রীকৃষ্ণের প্রতি আর তার কোনো আস্থা মানে ভরসা থাকবে না। ভরসা। সে নিজের সেক্রেটারিকে বলল যে সে যেন অনেক খাবার আর সারা মাসের রেশন ওই বাড়িতে গিয়ে দিয়ে আসে। আর সেই মহিলা তখন জানতে চাইবে যে কে পাঠিয়েছে, তখন তাকে বলতে হবে যে শয়তান পাঠিয়েছে। মহিলাকে যখন গিয়ে দেবে, মহিলা কিছু জিজ্ঞেসই করবে না, বলবে যে এটা আমার ভগবান কৃষ্ণ আমাকে পাঠিয়েছে। সেই মুহূর্তে মহিলার কাছে জিনিসপত্র গেল, যেই মুহূর্তে, তখন সবার আগে তার পরিবার ভরপেট খাবার খেলো, তারপর সেই রেশন আলমারিতে রেখে দিল। তখন সেক্রেটারি আর থাকতে না পেরে বলল, আপনারা জানতে চাইলেন না এইসব কে পাঠিয়েছে? তখন সেই মহিলা দারুণ উত্তর দিলেন, এ আর জানার কি আছে, কৃষ্ণ যখন আদেশ করেন তখন শয়তানকেও সেই আদেশ পালন করতে হয়। কৃষ্ণ আদেশ করেছে বলেই ওই আপনার যে মালিক সে শয়তান বলেই পাঠিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, কৃষ্ণর প্রতি ভক্তি কিন্তু তার বেড়ে গেল আরো। কার? ওই মহিলার অবস্থা ড্যাশ ছিল, দুর্গম, অনুকূল, সম্পন্ন, বিকট। এবার দেখো এখানে মানে এই জায়গাটা একটুখানি লক্ষ্য করে দেখতে হবে। এই যে মহিলার নিদারুণ অবস্থা, নিদারুণ, আর এইখানে কি আছে? নিদারুণের সমার্থক শব্দটা হচ্ছে বিকট, মানে খারাপ। 77 দাগে মহিলা শ্রীকৃষ্ণকে তার বার্তা কিসের মাধ্যমে জানিয়েছেন? রেডিওর মাধ্যমে। গল্পটা চলে যাও, রেডিওতে আন্ডারলাইন করো, এখানে ঠিক করো। 78 দাগ, প্রসারণ শোনা ব্যক্তি ড্যাশ ছিল, নাস্তিক ও অহংকারী। দেখো গল্পে চলে যাও, নাস্তিক ও অহংকারীতে আন্ডারলাইন করে তবে এটাকে অ্যান্সার করো। ওখানে বারবার যাচ্ছি না, কারণ কি কাছে নেই তো, সেজন্য তোমরা পৃষ্ঠা উল্টে কাছে চলে যেতে পারবে। 79, শ্রীকৃষ্ণ ভক্ত অত্যন্ত গরিব মহিলা নিদারুণ অবস্থায় পড়লেন। দেখো একটা টাইপ আছে না যে গল্পের লাইন তুলে দিতে হবে। বাক্যটিতে বিশেষণ হলো অত্যন্ত গরিব। এই যে অত্যন্ত এবং গরিব, এই দুটোই কিন্তু বিশেষণ, তাহলে এইটাকে বিশেষণ করলাম। নাস্তিকের বিলোম কোনটা? আস্তিক, বিপরীত শব্দ আস্তিক, নাস্তিক, আস্তিক। তাহলে আমরা 80টা প্রশ্ন অর্থাৎ 100 নম্বরের অ্যান্সার করে নিলাম। আর এতক্ষণে তুমি হয়তো বুঝে গেছো তোমার কোথায় কোথায় প্রবলেম হয়েছিল। এবার আসো গুরুত্বপূর্ণ জায়গা। HW 1 নম্বর,
এখানকার যত ফিগার তুমি করলে সেইগুলোকে কালো কালি দিয়ে অঙ্কন করবে, কালো কালি দিয়ে অঙ্কন করবে। এই জায়গাটা কিন্তু মন দিয়ে শুনবে। এই ফিগার অঙ্কন করে তার 4টে অপশানও অঙ্কন করবে, করে সঠিক উত্তর যেটা হবে সেটাকে লাল কালি দিয়ে টিক চিহ্ন দেবে। 1 নম্বর গেল। 2 নম্বর কাজে আসো, বাড়ির কাজ। 2 নম্বর বাড়ির কাজ কি, যে 2 নম্বর কাজ দিয়ে দিচ্ছি, এইচডাব্লিউ নাম্বার 2। এইচডাব্লিউ নাম্বার 2তে কি করবে, এইখানের যে 20টা অঙ্ক আছে, এই 20টা অঙ্ককে নীল কালি দিয়ে সম্পূর্ণ কোষে করো। 3 নম্বর কাজ হচ্ছে একটা ওএমআর শিট নাও, একটা ওএমআর শিট নিয়ে তাতে সবুজ কালি ব্যবহার করে এই পরীক্ষাটা পুনরায় দাও, পুনরায় পরীক্ষা দেবে। এই 3টে কাজ করে রাখবে, নির্দিষ্ট সময়ে জমা করতে হবে। তাহলে আমরা এটা বুঝলাম, আমাদের 2 নম্বর মক টেস্টের কোশ্চেন পেপারের সলিউশন শেষ করার পর যে কোশ্চেন পেপারটা কঠিন ছিল না, কোশ্চেন পেপারটার অ্যান্সার তুমি একটু চিন্তা ভাবনা করলে পুরোটাই পারতে। সমস্যা কোথায় হয়েছিল, একটা ভয়, আমি পরীক্ষা দিচ্ছি, আর সময়টাকে সংক্ষেপ করে তার মধ্যে তোমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়েছে। আর ওএমআর শিটে যদি অন্য কোনো দাগ নম্বরে গোল পড়ে যায় সেই নম্বরটা তো পাবো না। অর্থাৎ মাথা থেকে এই চিন্তাভাবনাগুলোকে ঝেড়ে ফেলে দাও, পরীক্ষায় বসতে হবে নির্বিঘ্নে। না পারলে যেটা যেটা পারবে না, রাফ কাগজের ডান পাশে চৌকো বক্স করে ওই দাগ নম্বরগুলো ওর মধ্যে লিখে রাখো। একদম শেষে ওই কটাকে দেখো, পারলে অ্যান্সার করবে, না পারলে যেটা মন চায় সেটাই গোল করে আসবে। তাহলে আজকে ক্লাসের পর আমি যে এইচডাব্লিউ দিয়েছি, এইচডাব্লিউটা কমপ্লিট করো। এই সেটটা তোমার কাছে আর অজানা থাকবে না, আর না পারার থাকবে না। পরবর্তী সেটা আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করতে থাকো। টাটা।